নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। বিজেপির ইতিহাসে এর আগে কোনো মহিলা সর্বভারতীয় সভাপতি হননি, তাই সংঘ এবং দল এবার কোনো মহিলাকে ওই পদে বসালে সেটা হবে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। বর্তমান সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উত্তরসূরির নামও চলতি মাসের শেষ দিকে ঘোষণা করে দিতে পারে বিজেপি। সূত্রের দাবি, বিজেপি এবার কোনো মহিলাকে সর্বভারতীয় সভাপতি করার কথা ভাবছে। তাতে সায় রয়েছে আরএসএস-এরও। নির্মলা সীতারমণ, অরুণ জেটলির প্রয়াণের পর থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলাচ্ছেন নির্মলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আস্থাভাজন, জাতীয় রাজনীতিতে অভিজ্ঞ। বিজেপির শীর্ষ পদাধিকারীদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তার। মহিলা কোনো সভাপতি বাছাই হলে লড়াইয়ে সবার উপরে রয়েছেন নির্মলার নাম। ডি পূর্ণেশ্বরী, সাংসদ, অন্ধ্রপ্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি, সাবলীলভাবে হিন্দি বলতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভরসার পাত্র তিনি। অপারেশন সিঁদুরের প্রতিনিধি দলেও ছিলেন ভন্থি শ্রীনিবাসন, তামিলনাড়ুর বিজেপির অন্যতম মুখ। বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তিনি। বর্তমানে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্যা। মহিলা কাউকে সভাপতি হিসেবে বাছাই হলে তার নামটাও চর্চায় আসতে পারে। সিলেবাসের বাইরেও অনেক বিষয় থাকে যেগুলো ছাত্রছাত্রীদের দিতে হবে, না হলে গুণগত শিক্ষা বাস্তবায়ন হবে না। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্রিডিটেশন ফ্রেমওয়ার্কের উদ্বোধন করে কথাগুলো বলেন। জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে রাজ্য সরকার বিভিন্ন ব্যবস্থাপনা গ্রহণ করে চলেছে। একটি সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশে প্রতিটি বিদ্যালয়কে উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নিয়মিত প্রয়াস জারি রেখেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্রিডিটেশন ফ্রেমওয়ার্কের উদ্বোধন করেন। এই কার্যক্রমটি রাজ্যভিত্তিক শুভ সূচনা হয় এদিন। মুখ্যমন্ত্রী বোতাম টিপে এই কার্যক্রমের উদ্বোধন করেন। তারপর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, ত্রিপুরা রাজ্যে টিবিএসই কারিকুলাম আপন গতিতেই চলছে। এতে রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য ত্রিপুরার বাইরে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হতো। প্রধানমন্ত্রী যখন নয়া জাতীয় শিক্ষা নীতি 2020 চালু করেছে, যাতে সারা দেশে একই কারিকুলামে পড়াশোনা হয়, অভিন্ন প্রশ্নপত্রের কোনো সমস্যা হবে না, তাই রাজ্যে নয়া জাতীয় শিক্ষানীতি 2020 চালু করা হয়েছে। রাজ্যের ছাত্রছাত্রীরা তাদের যোগ্যতা সঠিকভাবে তুলে ধরতে পারবে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্রিডিটেশন ফ্রেমওয়ার্কের উদ্বোধনে ত্রিপুরার নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। আগামী দিন শিক্ষাক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে, কারণ এই ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে আগামী দিন শিক্ষক শিক্ষিকারা নিজেদের দুর্বলতা এবং শক্তিশালীর বিভিন্ন দিক সম্পর্কে অবগত হতে পারবে। বিশেষ করে আগামী দিনের সুফল হিসেবে বোঝা যাবে বিভিন্ন বিদ্যালয়গুলোর বর্তমান পরিস্থিতি রয়েছে, সে অনুযায়ী বিভিন্ন পর্যায়ে স্বীকৃতি দেওয়া হবে। এ ধরনের ব্যবস্থাপনা আগামী দিন সুদূর প্রসারী হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, এখন আর আগের মতো গতানুগতিক পড়াশোনা করলে চলবে না, যে সিলেবাস শেষ করতে পারলেই চলবে। সিলেবাসের বাইরেও অনেক বিষয় থাকে যেগুলো ছাত্রছাত্রীদের জানতে হবে, না হলে গুণগত শিক্ষা বাস্তবায়ন হবে না। তিনি আরো বলেন, মূল্যবোধ বিকাশ এবং জাতি সংগঠনের বিষয়েও গুরুত্ব দিতে হবে শিক্ষক শিক্ষিকাদের। এগুলো শিক্ষক শিক্ষিকাদের মধ্যে না আসলে ছাত্রছাত্রীদের মধ্যেও মূল্যবোধ বিকাশ ও জাতি গঠন হবে না বলে জানান মুখ্যমন্ত্রী। আমরা স্কুলের মধ্যে যারাই স্কুল টিচাররা আছেন বা স্কুলের যারা হেডমাস্টার্সরা আছেন, গতানুগতিকভাবে কিন্তু আমরা এখন পড়লে চলবে না যে আমরা ঠিক আছে সিলেবাস আসলো, সিলেবাস শেষ করতে হবে, কিন্তু তারপরেও সিলেবাসের বাইরেও অনেক জিনিস আছে যেগুলো আমরা একেবারেই এখনকার যুগে সেগুলো যদি ইনক্লুশন না করা হয় তাহলে আমরা কিন্তু কম্পিট করতে পারবো না। তো আমি মনে করি এই ধরনের যে উদ্যোগ আজকে নেওয়া হয়েছে সেগুলো নিশ্চয়ই আমাদের খুব আগের দিনে সুদূর প্রসারী হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে সুদূর প্রসারী যে ভাবনা চিন্তা, সেইগুলো আলটিমেটলি এই যে ব্যবস্থাপনা হচ্ছে তাতে করে তার একটা সঙ্গীতিপূর্ণ, আমার মনে হয় সঙ্গতিপূর্ণ একটা রূপরেখা আমি দেখতে পাচ্ছি এখানে।
উনি বারবার, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে খালি পাঠ্য বই শুধু পড়লেই হবে না, আমাদের সেখানে মূল্যবোধ এবং বিকাশ ও জাতি গঠনের সেটা কিন্তু আমাদের করতে হবে। খালি পড়লাম আর পরীক্ষায় ভালো পার্সেন্টেজ পেলাম আর বাকি কাজ করলাম না। দেশের ভাবনা চিন্তা, এই যে কারিকুলাম এখন তৈরি হয়েছে, সেই ভাবনা চিন্তা যারা শিক্ষাদান করছেন তাদের মধ্যেও চলে আসছে। কারণ পড়া যখন আমরা নিজেরও জানি যে টিচার হিসাবে যখনই কোনো স্টুডেন্টকে আমরা পড়াই, নিজের মধ্যে ওই ফিলিংসটা যদি আমাদের মধ্যে যদি না আসে তাহলে সেটা কিন্তু ভাইব্রেন্ট হয়ে স্টুডেন্টদের মধ্যেও যাবে না। তো এই যে বিষয়গুলো আমি বললাম যে মূল্যবোধ বিকাশ ও জাতি গঠনের যে বিষয়টা, এটা যখন টিচার্সদের মধ্যে আসবে, সেই ভাবনাটা যখন স্টুডেন্টদের মধ্যে দেওয়া হবে, আর টিচার্সদের স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে বেশি ফলো করে যে আমার টিচার কি বলেছেন, এবং সেটা কিন্তু সারা জীবন মনে রাখে। বিভিন্ন বিদ্যালয়ের দিকে নজরদারি চালাতে সরকারের উপযুক্ত ব্যবস্থাপনা বলে মনে করছে শিক্ষাবিদরা। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব হেমন্ত কুমার, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। শান্ত টিভি। সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে অনিয়মিত কর্মচারী মঞ্চ মহাকরণ অভিযান সংগঠিত করল শুক্রবার। অনিয়মিত কর্মচারী মঞ্চের মহাকরণ অভিযান পুলিশ আটকে দেয় সার্কিট হাউস এলাকায়। দীর্ঘদিনের দাবি নিয়ে অনিয়মিত কর্মচারীদের সংগঠন আন্দোলনে নামল শুক্রবার। এদিন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মহাকরণ অভিযান সংগঠিত করা হয়। বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পৌঁছাতে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল রুখে দেয়। তারপর সেখানে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল মহাকরণে গিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে মুখ্য সচিবের কাছে ডেপুটেশন প্রদান করেন। মূলত দাবি সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা, নিয়মিতকরণের সাপেক্ষে সম কাজে সম বেতন প্রদান করা, অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মচারীদের এককালীন 10 লাখ টাকা প্রদান করা, আংশিক সময়ে কর্মীদের পূর্ণ সময়ের কর্মী হিসেবে স্বীকৃতি প্রদান করা ইত্যাদি। এদিনের মহাকরণ অভিযানে নেতৃত্ব দেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী সংগঠনের কনভেনার আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি বলেন, রাজ্যের অনিয়মিত কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। 2018 সালে বিধানসভা নির্বাচনের আগে বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, যদি ক্ষমতায় আসে তাহলে অনিয়মিত সমস্ত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে। অথচ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা গেছে তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং এই প্রতিশ্রুতি রক্ষা না করে উপরন্তু 2018 সালের 31 জুলাই অনিয়মিত কর্মচারীদের জীবনে একটি কালো দিন নেমে আসে। সেদিন একটি নির্দেশিকা জারি করে সরকার জানিয়ে দেয়, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা, পার্ট টাইম কর্মীদের 10 বছরের পর DRW করা, পার্মানেন্ট এবং ক্যাজুয়াল লেবারদের ক্যাজুয়াল ওয়ার্কার করার জন্য যে সমস্ত সার্কুলার স্কিম 2006 থেকে 2007 সালে চালু করা হয়েছিল সেগুলোই বাতিল করা হয়েছে। তারপর বলেছিল একটি স্বচ্ছ স্কিম চালু করবে, অথচ 7 বছর কেটে গেছে, এখন পর্যন্ত নতুন কোনো স্কিম চালু করা হয়নি। বরং লক্ষ্য করা গেছে গত 7 বছরে একজন অনিয়মিত কর্মচারীও নিয়মিত হয়নি। বিশেষ করে সরকারি দপ্তরগুলোতে হাজার হাজার শূন্য পদ খালি পড়ে আছে। সে দায়িত্ব পালন করছে অনিয়মিত কর্মচারীরা, তারপরেও তাদের নিয়মিতকরণ করা হচ্ছে না। তাই এই মহাকরণ অভিযান করে ডেপুটেশন প্রদান করা হচ্ছে। তারপরও যদি সরকার কোনো উদ্যোগ গ্রহণ না করে এবং দেওয়ালে পিঠ ঠেকে যায় তাহলে অনিয়মিত কর্মচারীদের আগামী দিন বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে এবং এর শেষ দেখে নেওয়া হবে বলে জানান তিনি। রাজ্যের 40 লক্ষ অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ মহাকরণ অভিযানে সামিল হচ্ছে। রাজ্যের মুখ্য সচিবের কাছে 40 লক্ষ অনিয়মিত কর্মী এবং আংশিক সময়ের কর্মীদের দাবি সনদ তুলে দেওয়ার জন্য। আমাদের যেটা মূল দাবি হচ্ছে, সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে। নিয়মিতকরণ সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সম কাজে সমবেতন দিতে হবে। যে সমস্ত আংশিক সময়ের কর্মী আছেন, যাদের 10 বছর পূর্ণ করেছেন, তাদেরকে অবিলম্বে অনিয়মিত কর্মীর স্বীকৃতি প্রদান করতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গেছেন, তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী মারা গেছেন, তাদের প্রত্যেকের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আমরা দাবি করছি
অনিয়মিত কর্মচারীদের জন্য যে স্কিম ছিল 2006 এবং 2007-এর স্কিম, সেই স্কিম 31শে জুলাই 2018-তে বাতিল করা হয়েছিল। আমরা দাবি করছি অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের জন্য স্কিম পুনরায় চালু করতে হবে। আমাদের দাবি হচ্ছে আপনার যারা পাম্প অপারেটর আছেন, পাম্প অপারেটরদের মজুরি বকেয়া আছে, সেই বকেয়া মজুরি প্রদান করতে হবে এবং পাম্প অপারেটরদের কাজের শর্ত পরিবর্তন করা যাবে না। এই দাবিগুলো নিয়ে আমরা এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিনের দাবি, তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমরা শুনেছিলাম 2017 নির্বাচনের পূর্বে ঘোষণা করা হয়েছিল যদি নির্বাচনে সরকার বদল হয় তাহলে নূতন সরকার এসে আগাম সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করবে। সেই প্রতিশ্রুতি আমাদের অনিয়মিত কর্মচারী বন্ধুরা অনেকেই বিশ্বাস করেছিলেন, কিন্তু আমরা দেখলাম সেই প্রতিশ্রুতি তো রক্ষা করা হলোই না। উপরন্তু 2018-র 31শে জুলাই আমাদের অনিয়মিত কর্মচারীদের জীবনে একটি ভয়ঙ্কর কালো দিন। কারণ ওই দিন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা, পার্ট টাইম কর্মীদের 10 বছরের পর DRW করা, পার্মানেন্ট লেবার, ক্যাজুয়াল লেবারদের ফার্ম ওয়ার্কার করার যে সমস্ত সার্কুলার স্কিম 2000, আমরা এটুকু বলতে পারি, যদি আমাদের এই আন্দোলন অনিয়মিত কর্মচারীদের দেওয়ালে পিঠ থেকে দেওয়া অবস্থা দেখেও সরকার সম্বিত না ফিরে, তাহলে আজকে শেষ নয়, আগামী দিনে আমরা আরও বড় আন্দোলন করব, আমরা শেষ দেখে ছাড়বো। শুক্রবার মহাকরণ অভিযানে অনিয়মিত কর্মচারীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। শান্তন টিভি। সমবায়ের আন্তর্জাতিক বছর 2025 উদযাপনের অঙ্গ হিসেবে শুক্রবার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড LPG গোডাউন TSCCF লিমিটেড দুর্জয়নগরে এক পের মা কি নাম কর্মসূচি হয়। এর অঙ্গ হিসেবে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, কোঅপারেটিভ ফেডারেশন চেয়ারম্যান টুটন দাস সহ অন্যান্যরা। মন্ত্রী বক্তব্য রেখে বলেন, বৃক্ষরোপণ কতটা গুরুত্বপূর্ণ সেটা চর্চা না করলে বোঝা যাবে না। 1973 সালে রাষ্ট্রসংঘ সিদ্ধান্ত হয় পরিবেশ দিবস পালন করতে হবে এবং বৃক্ষরোপণ করতে হবে। এই আহ্বানকে সামনে রেখে গত 52 বছর ধরে গোটা দেশবাসী বৃক্ষরোপণ করে আসছে। কিন্তু যদি গাছগুলো রোপণ করার পর সঠিকভাবে পরিচর্যা করে গড়ে তোলা যেত তাহলে এখন পর্যন্ত কত গাছ হতো সেটা ধারণার বাইরে। অর্থাৎ জায়গা থাকার কথা ছিল না, জঙ্গল হয়ে যেত। কিন্তু এটা সম্ভব হয়নি, কারণ বৃক্ষরোপণ করা হচ্ছে ঠিকই, অথচ পরিচর্যার কোনো সংকল্প নেই। তাই বৃক্ষরোপণ করার পাশাপাশি পরিচর্যার সংকল্প নিতে হবে সকলকে, তাহলে বৃক্ষরোপণের সাফল্য আসবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। 1973-তে রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস 5 জুন মানানো হবে, গাছ লাগাতে হবে, এবং এই স্লোগানকে নিয়ে সামনে রেখে প্রায় 52 বছর গোটা দেশবাসী, গোটা পৃথিবীবাসী গাছ লাগিয়ে আছে। 5 জুন পুরো একটা বছর পুরো আমরা এই অনুষ্ঠানটাকে মাথায় রাখি। কিন্তু একটা কথা বলুন, যদি এখানে যারা আমরা আছি সবাই এখানে যারা সমবেত হয়েছে আজকের এই অনুষ্ঠানে, আমরা যদি দেখি আমাদের বিভিন্ন সরকারি প্রাঙ্গণগুলো যেখানে আমরা বৃক্ষরোপণ করি, এই 52 বছরের গাছ লাগানোর ইতিহাসটা, তো আপনি দেখবেন উমাকান্ত হোক, তুলসীবুদ্ধ হোক, MBB কলেজ হোক, হসপিটাল হোক, যেখানেই আমার সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের অঙ্গনওয়াড়িগুলো, এরা সকলে মিলে আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করি। প্রত্যেক বছর যদি 5-7টা করে গাছ লাগিয়ে থাকি তাহলে কত শত গাছ হওয়ার কথা ছিল, জায়গা থাকার কথা ছিল না, জঙ্গল হয়ে যাওয়ার কথা ছিল। শুধু আপনি উমাকান্ত মাঠটাকে ধরুন, উমাকান্ত মাঠে 50 বছর 52 বছর অনুষ্ঠান হয়েছে, প্রত্যেক বছর ক্যালেন্ডার কার্যক্রম 10টা গাছ লাগানো হয়েছে, তাহলে কত গাছ? 5-7টা গাছ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু গাছ কোথায়? গাছ নেই। গাছ এর জন্য নেই, গাছ লাগাই ঠিকই, কিন্তু গাছ বাঁচানোর কোনো সংকল্প নেই। বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করল বিশালগড় থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে পাচারকালে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের অফিস ও বিশালগড় আদালতের মাঝামাঝি স্থানে উল্টে যায় ফেন্সিডিল বোঝাই গাড়ি। ঘটনার খবর পেয়ে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বে একটি স্করপিও গাড়িতে করে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেন্সিডিল সহ ফেন্সিডিল বোঝাই বোলেরো গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক জানায়, মোট 40 কার্টুন সহ কিছু খোলা ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ফেন্সিডিল বোঝাই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ার পর পাচারকারীরা পালিয়ে যায়। গাড়ির নম্বর সূত্রে ধরে ঘটনা তদন্ত শুরু করা হবে বলে জানা যায়। বিএসএফ ক্যাম্পের 1 নম্বর গেটের পাশে
12:40-45 দিকে একটা বোলেরো পিক আপ আউটলাইন হয়ে যায় এবং এটা ফেন্সিডেল লোডেড ছিল। তো আমরা এসে কিছু ফেন্সিডেল মাটিতেও পড়ে গেছে, পেডি কিছু গাড়িতে ছিল। টোটাল আমরা 40 পেডি ফেন্সিডেল পেয়েছি আর কিছু খুচরা পেয়েছি। কাউকে পাওয়া যায়নি। গাড়ি যখন আউটলাইন হয় তখন তারা চলে গেছে এখান থেকে। আমরা এসে মালগুলি আর গাড়িটা পেয়েছি। আমরা ইনভেস্টিগেশন করে বের করব। গাড়ির নাম্বার আছে, কিছু কাগজপত্র পাওয়া গেছে গাড়িতে। ঘটনাটা বিএসএফের 1 নম্বর গেটের একটু দক্ষিণ দিকে। শান্তির বাজার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে থাবা বসালো নিশি কুটুম্বের দল। শান্তির বাজার শহরে প্রতিনিয়ত কোথাও না কোথাও চুরির ঘটনা সংঘটিত করে যাচ্ছে নিশি কুটুম্বের দল। বৃহস্পতিবার রাতে শান্তির বাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শান্তির বাজার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চুরির ঘটনা সংঘটিত করে নিশি কুটুম্বের দল। বিদ্যালয়ে ভারপ্রাপ্ত ইনচার্জ নরেন্দ্র চক্রবর্তী জানায়, শুক্রবার সকালে বিদ্যালয়ে গ্রুপ ডি কর্মী সাবিত্রী দাস বিদ্যালয়ে তালা খুলে দেখতে পান বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ থেকে শুরু করে বিভিন্ন কক্ষের তালা ভাঙা অবস্থায় রয়েছে। সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের এই বিষয়ে জানান। খবর দেওয়া হয় শান্তির বাজার থানার পুলিশকে। চোরের খবর পেয়ে শান্তির বাজার থানার পুলিশ বিদ্যালয়ে ছুটে যায়। বিদ্যালয়ের শিক্ষক সমর সরকার জানান, চোরের দল বিদ্যালয়ে থাকা সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে গেছে। রাত্রের বেলায় পুলিশের টহলদারি বৃদ্ধি করলে এ ধরনের চুরিকাণ্ড বন্ধ করা যাবে বলে আশা ব্যক্ত করেন শিক্ষক সমর সরকার। বলতে সকালে আমাদের গ্রুপ দিয়ে এসে গেট খুলছে, গেট খুললে ভিতরে ঢুকে যে সব গেটের দরজার তালা ভাঙা, আলমারির তালা ভাঙা। তো সঙ্গে সঙ্গে আমরা কাছে ফোন লাগাইছে, তো যথারীতি আমরা আইলাম, আয়া দেখি ভাঙা। তো আমরা কর্তব্য আমাদের পিএসকে জানাইলাম, আমাদের ভাইস চেয়ারম্যান পৌরসভা প্যানেল জানাইলাম। তারপরে সবাই জানলো, এখন পিএস আইলো, দেখলো। তবে আমাদের সব আছে, ক্যামেরা আছে, কিন্তু ওই হার্ড ডিস্কটা নাই। তো আর এখন আলমারি থেকে টাকা পয়সা তো আমাদের কিছু নাই, হ্যাঁ, আলমারিতে কাগজপত্র আছে। এখন যার আলমারিটা প্রশাসন চাইয়া গেছে, এখন তারা দেখলে কইতে পারবো যে কি আছে বা কি নাই। হ্যাঁ, তো আরো আগেও একবার এরকম হয়েছে, হ্যাঁ, আবার ফের হইতেছে। মানে এটা আসলে বুঝলাম না এটা ঘটনাটা কি। ধলেজেলে সফরে গেলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। তিনি প্রথমে আভাঙ্গা মৎস্য দপ্তরে যান, এরপর যান উত্তর হালহালি সুশান্ত দাসের হ্যাচারি পরিদর্শন করতে। তারপর তিনি আসেন কমলপুরের প্রগতিশীল মৎস্য চাষী ফয়েজ মিয়ার রেহান হ্যাচারি ফিশ সেন্টারে। তার সাথে ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, সমাজসেবী শাম্পা দাস সহ অন্যান্যরা। মন্ত্রী তাঁর সফরের উদ্দেশ্য কি তা তুলে ধরেন। রাজ্য বা এই জেলার যারা প্রোগ্রেসিভ ফার্মার আছে তাদের ফার্ম ভিজিট করা, তারা কি কি সমস্যা ফেস করছেন, তারা কিভাবে উন্নতি করছেন, এই সব বিষয় সম্পর্কে জানা এবং তাদেরকে ডিপার্টমেন্টের সমস্ত সাপোর্ট লাইক সায়েন্টিফিক সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট বা ফিনান্সিয়াল সাপোর্ট সব কিছু আমরা তাদেরকে যাতে দিতে পারি, এই জন্য আমরা ভিজিটে বেরিয়েছি। তো আজকে আমরা এখন কমলপুরে রয়েছি বর্তমানে। ফয়েজ মিয়া এখানকার যিনি একজন মানে প্রোগ্রেসিভ ফিশ ফার্মার, ওনার ফার্ম আমরা ভিজিট করেছি। আমরা ওনাকে গত বছরও বিভিন্নভাবে সম্মানিত করেছি, বিভিন্ন অ্যাওয়ার্ড দিয়েছি এবং ওনার প্রতি আমরা অত্যন্ত আনন্দিত, কারণ তিনি মাছ চাষ করে শুধু এই এলাকার মাছের চাহিদা পূরণ করছেন এমনটা নয়, আমাদের রাজ্যের যে মাছের চাহিদা সেটা পূরণেও তিনি সাহায্য করছেন। তার সাথে সাথে মানে পরিশ্রম এবং আত্মত্যাগ করে বা নিষ্ঠার সহিত কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় সমাজে, তার অন্যতম উদাহরণ কিন্তু আমাদের ফয়েজ মিয়া। বৃহস্পতিবার রাতের বেলা আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ জওয়ানরা যৌথভাবে অভিযান চালিয়ে 3 নেশা কারবারিকে আটক করেছে। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পুলিশের কাছে অভিযোগ ছিল। এদিন গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে আটক করা হয় 8 কেজি 215 গ্রাম শুকনো গাঁজা। তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে গাঁজাগুলো তারা বিহারের উদ্দেশ্যে নিয়ে রওনা হয়েছিল। পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার তাদের আদালতে তোলা হয়। পুলিশ জানায় আটক হওয়া শুকনো গাঁজার কালোবাজারে মূল্য প্রায় 1,07,000 টাকা হবে। ধৃত 3 জনের নাম সোনু কুমার, বাড়ি বিহার ভাগলপুরে, রাজা কুমার পাসওয়ান, বাড়ি বিহার ভাগলপুরে এবং মোহাম্মদ আশিক, বাড়ি বিহার ভাগলপুরে।
তাদের সাথে আরও অনেকে জড়িত রয়েছে বলে পুলিশের ধারণা এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকিদের জালে তোলার চেষ্টা করবে বলে জানায় জিআরপি পুলিশ। ঘৃণা রাজনীতি, সন্ত্রাসবাদ এবং যুদ্ধের বিরুদ্ধে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটির পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় শুক্রবার। রাজধানীর রাধানগর এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী কৃষ্ণা রক্ষী। তিনি বলেন, ভারতবর্ষের গত মে মাসে বড়সড় সন্ত্রাসবাদের ঘটনা সংঘটিত হয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের আক্রমণে 26 জন নিরীহ পর্যটকের প্রাণ গেছে, অথচ এখন পর্যন্ত কোনো সন্ত্রাসবাদী গ্রেপ্তার হয়নি। অবিলম্বে পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডেকে স্পষ্টীকরণ দেওয়া প্রয়োজন, কী কারণে সেদিন পেহেলগাঁও নিরাপত্তার ত্রুটি ছিল সে বিষয়ে দাবি করেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী কৃষ্ণা রক্ষী। আমরা লক্ষ্য করছি বর্তমান ভারতবর্ষে ঘৃণার যে রাজনীতি তা তীব্র তীক্ষ্ণ, তাই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে সকল অংশের দেশবাসীকে আমরা সজাগ সতর্ক করার আহ্বান জানিয়ে এখানে মিলিত হয়েছি। আমরা দাবি তুলেছি আমাদের দেশের যে জোট নিরপেক্ষ যে নীতি, সেই নীতিকে শক্তিশালী করার প্রশ্নে আমাদের দেশের সরকারে নীরবতা বন্ধ করতে হবে এবং জোট নিরপেক্ষ নীতিকে শক্তিশালী করতে হবে। আমরা দাবি করছি আমাদের দেশে যে সন্ত্রাসবাদী আক্রমণে যারা নিহত হলেন পেহেলগামে, সেই সন্ত্রাসবাদী আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি। সেই সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করার প্রশ্নে সেখানে ভূমিকা গ্রহণ করতে হবে। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল প্রদেশ যুব কংগ্রেস। প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা নেতৃত্বে এক প্রতিনিধি দল শুক্রবার স্বাস্থ্য দপ্তরে গিয়ে দপ্তরের অধিকর্তার হাতে স্মারকলিপি তুলে দেয়। ডেপুটেশন প্রদান শেষে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কিছুদিন পূর্বে স্বাস্থ্য দপ্তর থেকে ল্যাব টেকনিশিয়ান, রেডিওলজি অ্যান্ড ইমেজ টেকনোলজি সহ অন্যান্য পোস্টে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল বলা হয়। অনলাইনে রেজিস্টার করার জন্য 20 থেকে 25,000 যুবক যুবতী অনলাইনে রেজিস্টারও করেছে। তারপর দপ্তর থেকে পুনরায় বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, টেকনিক্যাল ইস্যুর জন্য যারা রেজিস্টার করেছিল তাদের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, তাই 7 দিনের সময় দেওয়া হয় পুনরায় রেজিস্টার করার জন্য। কিন্তু দেখা যায় সার্ভারের কারণে অনেকে পুনরায় 7 দিনের মধ্যে রেজিস্টার করতে পারেনি। তাই প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে অনলাইন রেজিস্টার করার জন্য আরও 7 দিন সময় দেওয়া হোক। একই সাথে স্বাস্থ্য দপ্তরের অফিস অফলাইনে রেজিস্টারের ব্যবস্থা করা হোক। দিন আগে ডাইরেক্টর অফ হেলথ অ্যান্ড সার্ভিসেস থেকে একটা রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল, যেখানে অনলাইন রিক্রুটমেন্ট রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল, যেখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাডের জন্য 39টা পোস্ট, রেডিওলজি অ্যান্ড ইমেজের জন্য 27টা পোস্ট, আর অপটিমেট্রিক্সের জন্য 19টা পোস্টের রিক্রুটমেন্ট ছিল অনলাইন। কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন পূর্বেই, তার কিছুদিন পরে যখন মোটামুটি 20-25 হাজার ছেলেমেয়েরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করে ফেলেছিল, তারপরে দপ্তর থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যেখানে লিখেছে ডিউ টু টেকনিক্যাল ইস্যুস ত্রিপুরা স্টেট ডাটা সেন্টার, মানে যেখানে এই লিঙ্কটা টিপে যেখানে সবাই তার নিজের রেজিস্ট্রেশন করেছিল সেই সাইটটাই বলে টেকনিক্যাল ইস্যুসের জন্য সবাই যে বায়োডাটা এবং রেজিস্ট্রেশন ছিল সেটা তারা খুঁজে পাচ্ছে না। আশ্চর্যকর ব্যাপার, এত বড় একটা দপ্তর, এত বড় একটা সাইট, সেটা ক্র্যাশ করে গেছে। এবং তারপরে 7 দিনের টাইম দিয়েছিল যাতে রিসাবমিট করা হয়। কিন্তু আমাদের কাছে খবর আছে যে যখন রিসাবমিট করার জন্য বলা হয়েছে, অনেক লোক রিসাবমিট করেছেন, কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশই ছাত্রছাত্রীরা বা যুবক যুবতীরা যারা এই চাকরির জন্য রেজিস্ট্রেশন করতে চেয়েছে বা রেজিস্ট্রেশন করতে চেয়েছে, তাদের এই সার্ভার ডাউনের প্রবলেমে তারা রেজিস্ট্রেশনটা করতে পারেনি। এখনকার মতো সংবাদে পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।